আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে, উন্নত দেশগুলোতে কি পরিস্থিতি, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ভারতে এই রকম সিচুয়েশন কি কখনো তৈরি হলেও হতে পারে? আমি এই বিষয়টা নিয়ে আবারও কর্নেল চৌধুরীর কাছে চলে যাব। কর্নেল চৌধুরী, দেখুন, আমার একটা প্রশ্ন বারবার মাথায় আসে, যেটা দিয়ে আমি শুরু করব, সেটা হচ্ছে গিয়ে, আমরা যদি সরকারের মানে 2019-এ যে সরকার গঠন হলো, তারপর 2024-এ লোকসভা নির্বাচনে যে সরকার গঠন হলো, কোথাও কি আপনার মনে হয় যে এক্ষেত্রে মানে 2019-এ যেখানে বিজেপির কমপ্লিট মেজরিটি ছিল, পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন হয়েছিল, সেখানে 2024-এ যেখানে একটা মোদি ওয়েভ মানে 2014 থেকে টানা চলছে, মোদির জনপ্রিয়তায় ভর করে তিনটে নির্বাচন হয়ে গেল, সেখানে বিজেপি কমপ্লিট সংখ্যাগরিষ্ঠতা পেল না, 240-এ আটকে যেতে হলো। কোথাও কি এটা ওই ডিপ স্টেটের যে কারসাজিগুলো আমরা বিভিন্ন তত্ত্ব জানতে পারি, ডিপ স্টেট বা সিআইএ এর তরফ থেকে নাকি রিজিম চেঞ্জের পরিকল্পনা করা হয়, কোথাও কি এই পরিকল্পনা ভারতের ক্ষেত্রেও করা হয়েছিল? সংখ্যাগরিষ্ঠ যে কোনো সরকার যখন খুব স্ট্রং থাকে সেন্টারে, এবং এখনকার যে সরকার আছে কেন্দ্রে, প্রায় থার্ড টার্ম চলছে, আপনি যেটা বললেন যে সংখ্যাগরিষ্ঠ নেই, কিন্তু প্রথম দুটো টার্মে যেভাবে সংখ্যাগরিষ্ঠ সরকার এসেছিল এবং নরেন্দ্র মোদী অ্যাজ এ প্রধানমন্ত্রী যেভাবে বিস্তার পুরো শুধু ভারতবর্ষে নয়, পুরো পুরো বিশ্বে যেভাবে ছড়িয়ে দিয়েছিল, তার সেই একটা স্ট্রেংথ কেউ না কেউ প্রত্যেকে আমরা যারা বলি, যারা নিন্দেও করি, যারা নিন্দে করতে পারে নিশ্চিতভাবে ক্রিটিসাইজ করুক, যদি মানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হয়, তাহলে আমরা আরো স্ট্রেংথ হয়, আমাদের সংবিধান সেই অধিকার দিয়েছে, যে কেউ ক্রিটিসাইজ করতে পারে। যদি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করে, আমাদের ভারতবর্ষ স্ট্রেংথ আরো বাড়ে। ঠিক আছে, আপনার অনেকে নরেন্দ্র মোদীকে ভালো লাগতে নাও পারে, কিন্তু আমরা যেটা দেখেছি, নরেন্দ্র মোদীর বিস্তার পুরো বিশ্বে হয়েছিল, এবং যেভাবে উনি দখল নিয়েছিলেন, অনেকে চাইছিল, এবং যেসব পলিসি নিয়ে আসছিল, এই পলিসি বহু রাষ্ট্রের রাতের ঘুম কেড়েছে। বিশেষ করে ক্যামেরার সামনে কোনো আপত্তি নেই বলতে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন দুজনের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। কেমন মেক ইন ইন্ডিয়া যেসব পলিসিস আমাদের প্রধানমন্ত্রী নিয়ে এসেছিল, তাতে অনেকের রাত্রির ঘুম উড়ে গেছিল। এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে যে, আপনি জিজ্ঞেস করলেন এটার জন্য কি 240 হলো, আমি বলতে পারবো না, কারণ একটা রাগ, একটা কমপ্লেসেন্সির একটা রাগ কিন্তু প্রত্যেক মানুষের মধ্যে আস্তে আস্তে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ঢুকছে বলছি না, ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ঢোকাচ্ছে পরিস্থিতি, ঢোকাচ্ছে পরিস্থিতি। কিরকম ভাবে হচ্ছে? পরিস্থিতিকে করা যায়, যেটা আপনি বললেন না, ডিপ স্টেট ক্যান ক্রিয়েট আ সিচুয়েশন। ডিপ স্টেট বাংলাদেশে একটা সিচুয়েশন ক্রিয়েট করেছিল, এবং এই নাহিদ রাই যারা এই বিপ্লবের মধ্যে ছিল, গণ অভ্যুত্থান বলেছিল, যেটা জামাতের অভ্যুত্থান, এই নাহিদ এবং আরো যে ছাত্র নেতাগুলো ছিল, তারা আজ এই 2-3 দিনের মধ্যে বললো যে মোহাম্মদ ইউনিস, এই চাচা ইউনিসকে আনা হবে বলে 5ই আগস্ট 2024-এর অনেক আগেই জানা ছিল যে এই চাচা ইউনিসকে নিয়ে আসা হবে। মোহাম্মদ ইউনিস যে বসবে, শেখ হাসিনাকে ভাঙা হবে, এটা আগেই ওরা জানতেন। এটা আমি বলছি না, এটা নাহিদ বলে এবং ক্যামেরার সামনে বলেছে। একই ঘটনা আমরা নেপালে দেখেছি, কিভাবে একটা রাগের অ্যাডভান্টেজ নিয়ে, এই ছাত্র যুবর রাগের অ্যাডভান্টেজ নিয়ে কিরকম করে একটা সরকারকে ভেঙে চৌচিট করে দিল। একইভাবে আমরা বারবার এই জিনিসটা কিন্তু ভারতবর্ষে দেখেছি বিভিন্ন ভাবে। ধরুন পারমাজ যে একটা রেভলিউশনের হতে যাচ্ছিল, সেটা ভেঙে গেছে। এরকম বিভিন্ন ছোট ছোট জায়গা করার চেষ্টা করে। দেখুন, এই প্রত্যেকটা যে আপরাইজিং হয়, এই প্রত্যেকটা যে গণ অভ্যুত্থান হয়, এটার পেছনে যদি কোনো রিসোর্সেস না থাকে, আর্থিক রিসোর্স, তাহলে এগুলো রাস্তায় আসতে পারে না। এরকম সাধারণ মানুষ হাজারে হাজারে লাখে লাখে মানুষ রাস্তায় নেমে পড়লো বিভিন্ন জায়গায়, কোনো সংগঠন ছাড়া এটা সম্ভব নয়, যতক্ষণ না পেছন দিকে কোনো সংগঠন এটাকে কন্ট্রোল করছে, বিশেষভাবে আর্থিকভাবে। তো কেউ না কেউ আর্থিক পাম্পিং করছে, ভারতেও করছে। ভারতেও চায় যে এই সরকারটা আরো দুর্বল হোক, এই সরকারটা ভেঙে যাক, এই সরকারকে যেভাবে আঘাত করতে হয়। আমি বিজেপি বলে বলছি না, যে কোনো সরকার যদি আসে, তারা যদি এই বড় বড় রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করে, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, আরো বড় যারা রাষ্ট্র আছে, তাদের সঙ্গে যদি হাতে হাত না মিলিয়ে কাজ করার চেষ্টা করে, নিশ্চিতভাবে
তাদের ডিপ স্টেট সেই সেই গভর্নমেন্টকে ভাঙার জন্য যা করার তাই করবে, সেটা কংগ্রেস হোক, বিজেপি হোক, অথবা যে কোনো যৌথ সরকার কেন্দ্রে থাকুক, এবং তারা যদি এমন নীতি বানাবে যেটা এই মার্কিন যুক্তরাষ্ট্র অথবা অন্য যাদের রাতের ঘুম কেড়ে নেয়, তারা তাদের ডিপ স্টেট স্বপন কিন্তু ভারতকে ভাঙার জন্য, যেরকম ভাবে আমরা দেখলাম নেপালকে ভেঙে দিল, যেমন ভাবে আমরা দেখলাম বাংলাদেশকে শুধু ভাঙলো না, বাংলাদেশকে বাংলাদেশ মানে বলা যায় এই মুহূর্তে বাংলাদেশ আমেরিকার একটি উপনিবেশ। আমরা যদি সেই অর্থে দেখি, বলা যেতে পারে আমেরিকার একটি উপনিবেশে পরিণত হয়েছে। কর্নেল চৌধুরী, ঠিক এই জায়গা থেকে খুব গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ আপনি উত্থাপন করলেন। বাংলাদেশের অস্থিরতা, সরকার পরিবর্তন, শেখ হাসিনাকে বেরিয়ে আসতে হলো, অন্তর্বর্তী সরকার চলছে, ভোট হবে কি হবে না সেই নিয়ে নিশ্চয়তা নেই। নেপালে এইরকম অস্থিরতা, তাও নেপাল তুলনামূলকভাবে বলবো কিছুটা স্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি হয়েছে তুলনামূলকভাবে। পাকিস্তানের কথা আমি বাদ দিলাম, জন্মলগ্ন থেকেই অস্থির একটা দেশ, সেই কথায় আমি আর গেলাম না। কিন্তু প্রশ্ন হচ্ছে, নেপাল, বাংলাদেশ এই দেশগুলোর ওপর তো ভারতের সঙ্গে, মানে এই দেশগুলোর সঙ্গে ভারতের একটা সৌভ্রাতৃত্বপূর্ণ একটা সম্পর্ক ছিল। আমার প্রশ্ন হচ্ছে, এই দেশগুলোতে এই রকম সিচুয়েশন ক্রিয়েট হবে, কোথাও কি ভারতের এই বিষয়টা বা এই ইন্টেলিজেন্সটা কি ছিল না, নাকি ভারতের কাছে এই তথ্য ছিল কিন্তু চুপ করে বসে থাকা ছাড়া আর কোনো কাজ, মানে কিছু করণীয় ছিল না? দেখুন, আমি সামরিক বাহিনীর এবং আমার একটা লম্বা এক্সপিরিয়েন্স আছে এখানে কাজ করার। নিশ্চিতভাবে নাকের ডগা দিয়ে যদি এইসব ঘটনা ঘটে, এটা ঘটনাটা হওয়া উচিত নয়, যেহেতু ইন্ডিয়া ইজ এ বিগ ব্রাদার ফর বাংলাদেশ আর নেপাল, এবং বাংলাদেশের সঙ্গে আপনি যেটা বললেন আমাদের দীর্ঘ একটা সৌহার্দ্যপূর্ণ রিলেশনশিপ, সিমিলারলি নেপালের সাথে, এবং আমাদের ওপর অনেকটা নির্ভরশীল। আমরাও আমাদের সঙ্গে, যেহেতু আমাদের পাশের রাষ্ট্র, তার সঙ্গে একটা ভালো রিলেশনশিপ রেখে আমরা এগিয়ে যাচ্ছিলাম। কিন্তু আমাদের নাকের ডগার তলায় এইভাবে একটা গণ অভ্যুত্থান হঠাৎ হয়ে গেল এবং আমরা সেটাকে আটকাতে পারলাম না। নিশ্চিতভাবে আমাদের কোথাও না কোথাও ফরেন ডিপ্লোমেসি অথবা ফরেন ডক্ট্রিন যেটা আছে সেটাকে রিলুকের দরকার, এবং আমাদের এজেন্সিস, যেগুলো এক্সটার্নাল এজেন্সি যারা কাজ করছে, তারা কিরম ভাবে এই জিনিসটাকে দেখেছিল, কিরম ভাবে নিউজ পৌঁছেছিল আমাদের দিল্লির সরকারকে, এই নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়ে যাচ্ছে। এইটার থেকে আমি যদি বেরিয়ে আসি, তাহলে আমাদের বলতে হবে যে ভারত কেউ নিজের মতন করে কিন্তু আরো শক্তিশালী এবং তার রাষ্ট্রীয় নিরাপত্তা, ন্যাশনাল সিকিউরিটি ডক্ট্রিন, এটার ওপর কিন্তু আরো বেশি ইম্পেটাস দেওয়া দরকার। কারণ যেসব জিনিস আমরা দেখছি বাংলাদেশ অথবা নেপাল, একইভাবে আমরা কিন্তু ভারতের মধ্যে এই যে লক্ষণ, এই যে টেলটেল সাইন, এটা কিন্তু ভারতের মধ্যেও দেখা যাচ্ছে। এবং একটা যেটা আপনি বললেন, একটা ডিপ স্টেট আছে অথবা একটা অর্গানাইজেশন আছে,